সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার শুনানি পিছিয়েছে, বুধ বা বৃহস্পতিবার সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে চুক্তির নির্দেশনা, কেউ হজে যেতে না পারলে এজেন্সিকেই দায় নিতে হবে, ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সন্ত্রাসী বাহিনী জমি দখল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ ফরিদপুরের মানুষ। আসসালামু আলাইকুম, তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত 178 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এবং সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশের অন্য বিভিন্ন এলাকা থেকেও আটক করা হয়েছে আরও কয়েকজনকে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন এলাকা থেকে গত 2 দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ 117 জনকে আটক করা হয়েছে। আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে এখন পর্যন্ত 61 জনকে আটক করা হয়েছে। যারা সমাজকে বিশৃঙ্খলা করছে, যারা এরকম মানুষকে জখম করছে, যারা ছিনতাই করছে, যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এরই মাধ্যমে আমরা সমাজের মানুষকে শান্তি দিতে চাই এবং ফেয়ার অফ ক্রাইম থেকে মানুষকে স্বস্তি দিতে চাই। আর রোববার রাতে শ্রীপুরের সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তারের পর সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। রাজশাহীতে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে যুবলীগের এক নেতাসহ 4 আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টে খুলনায় 1 জন ও ভোলায় 18 জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবাড়া বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতের সহযোগী 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের 3 নেতাকে আটক করেছে পুলিশ। এছাড়া খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে। সরকারের এই নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি বলে জানান তিনি। দুপুরে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া হবে জানিয়ে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোটো শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নেই। বিডিআর বিদ্রোহ মামলায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামী বুধ কিংবা বৃহস্পতিবার জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত আসামিদেরকেও জামিনের বিষয়ে নথিপত্র যাচাই বাছাই করে বিস্ফোরক আইনে গঠিত মামলাগুলো পর্যবেক্ষণ করছেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, আদালতে এই মামলার নথিপত্র উপস্থাপন করা হয়েছে। আজকে যাদের শুনানি হয়েছে তারা মূলত হত্যা মামলায় সাজা পাওয়া এবং খালাস পাওয়া সদস্য। এদিকে একজন বিডিআর সদস্যের আজ খালাস পাওয়ার কথা ছিল। তিনি হাতকড়া অবস্থায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দিবেন। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি সেই তথ্যগুলো সঠিক আছে কিনা এইটা মাননীয় আদালত আগের রায় দেখে
এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলা যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন। সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের এজেন্সিগুলোকে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সময় আর বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে সে দায় এজেন্সিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ওমরাহ টিকিট সিন্ডিকেটে জড়িতদের খুঁজে বের করতে গঠিত টাস্ক ফোর্স 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। চাঁদ দেখা সাপেক্ষে এবছরের 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর হজে যেতে বাংলাদেশের জন্য 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন 87,100 জন, যার মধ্যে সরকারিভাবে যাবেন 5,200 জন। 12 জানুয়ারি এবছরের জন্য সৌদি আরবের সাথে হজ চুক্তিও সম্পন্ন হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজের সময় থাকা, খাওয়া ও পরিবহনের জন্য দেশটির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দিয়েছে সৌদি আরব। তবে সমস্যা হচ্ছে 70টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত 38টির এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অগ্রগতি আছে। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটা কড়া, ডেডলাইন 14 ফেব্রুয়ারি, এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। আর সিন্ডিকেটের মাধ্যমে ওমরাহ টিকেটের দাম বাড়ানো হচ্ছে স্বীকার করে এখন থেকে নাম, পাসপোর্ট নাম্বার ছাড়া গ্রুপ হিসেবে টিকিট বুক করা যাবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো, দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এবছর হজে শিশুদের নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি সরকার। আর হজের সময় ভাড়া কমাতে সৌদি সরকারের অনুমোদন পেলে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে টেন্ডারের মাধ্যমে নতুন ক্যারিয়ার নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি 70 থেকে 80% ক্রয় নীতির সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতির উপর 15 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের ক্রয় নীতির দিকে নজর দিলে দুর্নীতি অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট, ক্রয়। তো আমরা যদি ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি, বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি, আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি, তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব। আমাদের দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। ফরিদপুর 1 আসনের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পর ফরিদপুরে ছিল তার একচ্ছত্র আধিপত্য। নিজস্ব বাহিনী গড়ে তুলে শুরু করেন জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে বিরোধী দলকে দমনে বিশেষ কৌশল ছিল তার। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। এর মধ্যে যদি তারা সংশোধন হয়ে ঘরের ছেলে ঘরে আসে তাহলে তো ভালো, যদি না আসে তাহলে আব্দুর রহমানের লোকজন আমার বিরুদ্ধে রসুন চুরির মামলা দিয়ে আমারে পুলিশদের ধরায় নিয়ে নির্যাতন করছে। এমন অসংখ্য মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন করত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ফরিদপুর 1 আসনে তার আধিপত্য তৈরি করতে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার কথার অবাধ্য হলে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। এরপর বিভিন্ন মামলা দিয়ে তাদের পুলিশের কাছে তুলে দিতেন আব্দুর রহমানের বাহিনী। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার পছন্দের মানুষ ছিলেন আব্দুর রহমান। সেই সুযোগ তিনি হাতছাড়া করেননি।
টেন্ডার, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বিক্রি সবই করেছেন নীরবে নিভৃতে। সবই হয়েছে চোখের সামনে, কথা বলার কেউ ছিল না। তার দাপটে ভুতুরে পরিবেশ ছিল গোটা ফরিদপুরের এক আসন। এই সাধারণ মানুষের নির্যাতন করছে, অনেক অন্যায় অবৈধ কাজ করেছে। এই আব্দুর রহমানের লোকজনের জ্বালায় আমরা এই দেশে থাকার মতন পরিস্থিতি আমাদের ছিল না। মামলা, এই সুভাষ শাহকে মেরে মামলাটা আমাদের নামে দিল। আমরা বাড়ি ঘুমাইতে পারি না, পুলিশ আমাদের বাড়ি চারপাশ থেকে ঘিরে। শেখ হাসিনাকে খুশি করতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা ছিল তার কাজ। অনেক নেতাকর্মী বাধ্য হয়ে গ্রাম ছেড়েছিলেন। আমরা যারা বিএনপি পরিবার বা আওয়ামী লীগের বিপক্ষের শক্তি বা আওয়ামী লীগের বিপক্ষে চলা লোক, তারা এলাকা চলাফেরাই করতে পারতাম না, কথা বলাই কঠিন ছিল। নির্বিচারে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, বাড়ি ভাঙ্গা, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে আব্দুর রহমানের বাহিনী। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এই নিষেধাজ্ঞার আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ গ্রাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এনটিভি নিউজ ডেস্ক। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে নিয়ে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলে 48 ঘন্টার লাগাতার জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মেগা প্রকল্প বাস্তবায়নে এই কর্মসূচি গ্রহণ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। কর্মসূচি সফল করতে দুপুরে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কয়েক বছর ধরেই কুড়িগ্রামের চিলমারির ভাসমান ডিপোতে ডিজেল না থাকায় 4 জেলার কৃষক সহ দ্বীপচরের কৃষক ও নৌচালকরা ভোগান্তিতে পড়েছেন। সরকারি মূল্যের থেকে বেশি দামে কেনায় উৎপাদন খরচ বেড়েই যাচ্ছে। নিয়মিত তেল সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় জ্বালানি তেল নিশ্চিত করতে 1989 সালে স্থাপিত হয় যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড নামে দুটি ভাসমান তেল ডিপো। সেখান থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে আসছে। প্রায় 10 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এই বাস দুটি প্রায় 4 বছর ধরে তেল শূন্য হয়ে পড়ে আছে। ভাসমান ডিপো দুটিতে তেল না থাকায় সেখানে জড়িত শত শত স্থানীয় শ্রমিক বেকার হয়ে পড়েছে। তেল আসে না, কিছু নেই, আমরা তাই সুতি থাকি বসি খাই। এখানে আমাদের ডিপু আছে, অথচ কিন্তু কোনো তেল নাই। আমরা চিলমারির বাসী অনেক কষ্টে আছি, অনেক টাকা খরচ করি, আমরা কৃষি খামার এগুলো করি, আমরা উপার্জন করি চলতেছি। ডিপুটা চলে তাহলে অনেক লোকে ব্যবসা বাণিজ্য করতে আরো সুবিধা পেলে হয়। ভাসমান ডিপোতে তেল না থাকায় ডিলাররা পার্বতীপুর, রংপুর ডিপো থেকে তেল কিনে স্থানীয় চাহিদা পূরণ করছেন। ফলে বাড়তি দামে তেল কেনায় কৃষকের উৎপাদন সহ অন্যান্য খাতে এর প্রভাব পড়ছে। এই তেলটা যদি কেউ চিলমারিতে আসে তখন মনে করেন আমাদের বহু লোক আমাদের উপকৃত হবে। কয়েক লাখ লোক, মনে করেন 2 থেকে 2.5 লাখ লোক ভোক্তারা সুবিধা পাবে এবং লেবার বাঁচবে, শ্রমিক বাঁচবে। ভাসমান ডিপোতে তেল না থাকার বিষয়টি জানেন না জেলা প্রশাসক, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন তিনি। এই বিষয়টা যেহেতু কৃষির সাথে রিলেটেড, আমি জিনিসটা অবশ্যই খতিয়ে দেখব যে কী বিষয়, কেন এখানে তেল হচ্ছে না, বা এখন বর্তমানে রেটের অবস্থানটাকে, বা যে অবস্থানে হোক এটাকে আরও ইমপ্রুভ করা যায় কিনা। 4 জেলার বিভিন্ন এলাকায় সেচ মৌসুম এবং ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীতে নৌকা, ড্রেজার মেশিন, ট্রাক্টর, জেনারেটর, মাহেন্দ্র গাড়ি, নসিমন করিমন সহ বিভিন্ন যন্ত্র চালানোর জন্য প্রতিদিন গড়ে তেলের চাহিদা প্রায় 2 লাখ থেকে 2.25 লাখ লিটার। তাই শিগগিরই ডিজেল সংকট নিরসনের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম নগরীর বদুয়ার দিঘির একটি টিনশেড কলোনিতে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তাদের 3 সন্তান। ফায়ার সার্ভিস জানায়, ভোরে কোতোয়ালি থানার বদুয়ার দিঘির জাফর কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে টিনশেড কলোনির একটি ঘর থেকে দগ্ধ অবস্থায় ইলিয়াস, তার স্ত্রী পারভিন আক্তার,
2 ছেলে এবং 1 কন্যার সন্তানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে খাগড়াছড়ি রামগড় পৌরসভার কালাডোবা এলাকায় আগুনে পুড়ে গেছে বসতবাড়ি। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টু সহ 3 জন বিএনপি নেতাকর্মী মুক্তি পেয়েছেন। দুপুরে জেলা কারাগার থেকে এসব নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। বক্তারা দলকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান জানান। ফরিদপুরের সালথায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মৃধাপাড়া এবং পার্শ্ববর্তী তুঘুলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং 6টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন। এ সময় সালথা বিএনপির সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নাটোরে হালতি বিল পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসের কৃষি বিভাগের টাসে মিস সারা গালেস্কির নেতৃত্বে 2 সদস্যের একটি টিম দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল পরিদর্শন করেন। সারা গালেস্কি হালতি বিলের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং এই অঞ্চলের চাষাবাদের পদ্ধতি, সার ও কীটনাশকের ব্যবহার, মাটির পুষ্টিমান এবং ফসলের বিন্যাস, বাজার ব্যবস্থাপনা সহ সার্বিক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। সিরাজগঞ্জে অপপ্রচার এবং মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে সম্পৃক্ত এবং অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অবরোধ কর্মসূচি করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা 1.5 ঘন্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। দুপুরে হাসপাতাল পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের আশ্বাসে কর্মসূচি তুলে নেন তারা। জামালপুরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 4টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে। সকাল থেকে ঢাকা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমির নেতৃত্বে সদর উপজেলার 4টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটার কাছ থেকে 24 লাখ টাকা জরিমানা এবং ভেকু দিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে শহরের কাঁঠালতলী এলাকায় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় শুনানি পিছিয়েছে, বুধ বা বৃহস্পতিবার সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে চুক্তি নির্দেশনা, কেউ হজে যেতে না পারলে এজেন্সিকে দায় নিতে হবে, ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সন্ত্রাসী বাহিনী জমি দখল এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ ফরিদপুরের মানুষ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।